আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব, যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব। যেই রাজনীতিতে আপনি কনস্টিটিউশনের সংস্কারকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি বিচার বিভাগের সেপারেশনকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি সংসদের উচ্চকক্ষকে গুরুত্ব দিবেন না, কিন্তু আপনি খুব কুইকলি এই প্রসিডিউরটাকে ওভারকাম করে আবার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যাইতে চাবেন, তাহলে এই প্রক্রিয়া তো কাজ করবে না। এবং এই কমিটমেন্ট যদি আমাদের না থাকে, তাহলে তো জুলাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট কমে যাবে, এবং জুলাইয়ের প্রতি যদি আমাদের কমিটমেন্ট কমে যায়, তাহলে আবার একটা ফ্যাসিবাদী সরকার এবং শাসন ব্যবস্থা ফিরে আসবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার ফিরে আসবে। এই কারণে তো আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, এই কারণে তো আমাদের বোনেরা রক্ত দেয় নাই, এই কারণে তো তারা রাজপথে গিয়ে দাঁড়ায় নাই। আমরা রাজপথে তো এই কারণে দাঁড়াইছি যে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে আর একটা ভালো এবং নতুন সিস্টেম আমরা ডেভেলপ করতে চাই। আজকে আমার বোধ হয় যে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে স্পষ্টভাবে নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছে, বড় ভূমিকা পালন করেছে, এই দেশে এখন অলমোস্ট 30% উপরে হচ্ছে 30 বছরের নিচের বয়সী লোকজন, তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, তারা সিস্টেমের পরিবর্তন চায়। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দল এবং আমাদের জাতির যারা সিনিয়র সিটিজেন, যারা সিভিল সোসাইটি, গণমাধ্যম, অন্যান্য জায়গায় ভূমিকা পালন করতেছেন, তাদের এই অ্যাটেনশন পে করা দরকার যে এই তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে বিনির্মাণ করতে চায়, তারা আসলে কি চায়, তাদের অ্যাসপিরেশন কি, তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কি, তাদের রিফরমেশনের অ্যাসপিরেশন কি, জব মার্কেট নিয়ে তাদের চিন্তাভাবনা কি, অর্থনৈতিক রিফরমেশন কি। আমরা যদি এইটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি, তাহলে আজকে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা নষ্ট হবে। একটা জাতির কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে, যখন তার সামনে সুযোগ থাকে বড় হয়ে যাওয়ার, তার অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে বড় হয়ে যাওয়ার। যেমন ধরেন স্বাধীনতা একটা ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 47-এ হচ্ছে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাইছিলাম, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 1971 সালে স্বাধীন হয়েছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 90-এ গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়াইছি, এটাও আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট। এবং এই মোমেন্টের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জিনিসের সংস্কার, আরেকটা হলো যে আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে, একটা বিশাল এবং হিউজ ইয়াং জেনারেশন আছে। আমরা যদি এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, তাদেরকে প্রপার স্কিল সেট দিতে পারি, তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি, তাদেরকে প্রপার ইকোনমিক মার্কেট দিতে পারি, তাহলে এই দেশের রাজনীতিটা পরিবর্তন করে দেওয়া যায়। আজকে এই সময়ে আমাদের সবাইকে ছোটোখাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যাইতে হবে। আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি, যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি। এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে। আমাদের পিছনে যাওয়া যাবে না। যে ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি, যে মাফিয়াতন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি, এই মাফিয়াতন্ত্রে আর ফেরত যাওয়া যাবে না, আমাদেরকে সামনে যাইতে হবে। আমি তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য। আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস, তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই। কাজে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গাটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেখানে আমাদের চোখ রাখতে হবে। আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী সংসদের নেতা, উনি হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সকল নিয়োগ ওনার হাতে, দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন, আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন। এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি, তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না। আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব, যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব। তো এই জায়গায় আমাদেরকে প্রেসাইসলি চোখ রাখতে হবে। আরেকটা জায়গায় আমাদের প্রেসাইসলি চোখ রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফরমেশনের মধ্যে তরুণদের জন্য শিক্ষা এবং এমপ্লয়মেন্ট। আমরা যদি তাদের চাকরির ব্যবস্থা না করতে পারি, এবং এইখানে আমাদের চোখটা শুধু খুব ভালো রেজাল্ট যারা করে শুধু তাদের ক্ষেত্রে না, যারা এবার এসএসসি পরীক্ষা বোধহয় 60% পাস করছে, যে 40% ফেল করছে, আমার ইকোনমিক মডেল তাদের জন্য হইতে হবে। তারাও যাতে বিভিন্ন স্মল বিজনেস করে তার অন্যান্য ক্যাপাসিটি এবং কোয়ালিটি দিয়া আমার এই ইকোনমিক মডেলের মধ্যে অ্যাকোমোডেশন করতে পারে, সেইখানে আমাদেরকে যাইতে হবে।
এই যে পলিটিক্সে যে সমস্ত রেটরিক, একজন আরেকজনকে গালাগালি করে, নানান বিষয়ে কথা তোলে, এগুলোর দিয়ে চোখ দেওয়া যাবে না। এই ছোটোখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে। আমাদের গণতান্ত্রিক নির্বাচন, আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি, এই জায়গায় চোখ থাকতে হবে। যে রাজনৈতিক দল খুব স্পষ্টভাবে এই জায়গাগুলোতে সবচাইতে ভালো মডেল দিবে, আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দিবেন। আর যে রাজনৈতিক দল বাকওয়াজি করবে, আগের মতো করে আপনার উল্টাপাল্টা কথা বলবে, 15 মিনিট বক্তব্যের মধ্যে 30 মিনিট গালাগালি করবে, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে, যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন, তার কথা শুনবেন, তার ভিশন শুনবেন, তার প্রপোজাল শুনবেন। সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে, জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে, তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরান রাজনীতি, এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি, যে আমি কি চাই, রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা, এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি, তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারবো। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে, এই যে লেবার ফোর্স আছে, এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফর্মেশন করতে পারি, কিছুটা কোয়ালিটিগত রিফর্মেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি, 15-20 বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2-3টা গভর্নমেন্ট যায়, যে একবার এ থাকলো আরেকবার ও থাকলো, কিন্তু নির্বাচন স্মুথ হইলো, তাদের মধ্যে রেসপেক্ট রইলো, একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো, তাহলে ইন 15 or 20 ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো, এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল। আমাদের সকল পর্যায়ের লোকেরা, রাজনীতিবিদরাই তো একমাত্র লিডার না, এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে, বিজনেসম্যান আছে, সাংবাদিক আছে, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, ব্যুরোক্র্যাটরা আছেন, চিকিৎসকরা আছেন, আপনার অন্যান্য পেশাজীবীরা আছেন, তারা সবাই যদি এই স্বপ্নটাকে সামনে রাখে এবং এইভাবে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের গণজবাবদিহিতার জায়গায় আনে, তাহলে আমি মনে করি যে এই সিস্টেমের পরিবর্তন হবে। আমি ইন্টারিম সরকারকেও খুব স্পষ্টভাবে বলবো যে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের যে আকাঙ্ক্ষা, সেটাকে যেন প্রপারলি অ্যাড্রেস করেন ওনারা। এই সময়ে যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু এই মোমেন্টটা আমরা আর পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোটোখাটো ডিস্ট্রাকশন থেকে যেন চোখ সরায় রাখার তৌফিক দান করেন এবং আমরা খুব স্পষ্টভাবে বড় জায়গা, যেটার পরিবর্তন হইলে দেশ এবং জাতির সামনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় যেন আমরা প্রিসাইজ থাকতে পারি, সেই জায়গায় যেন আমরা এমফাসাইজ দিতে পারি, সেটাকে সামনে রেখে যেন আমরা অ্যাক্টিভিজম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা